আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এভিনিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সবচেয়ে ভালো সাবজেক্টগুলো কী কী, বা সবচেয়ে ভালো 10টি সাবজেক্টের নাম আমরা বলবো। একটি বিষয় হচ্ছে, আমি ইতিমধ্যেই দেখেছি অনেকেই সবচেয়ে ভালো সাবজেক্ট কোনগুলো সেই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে থাকেন। একটি বিষয় হচ্ছে, আমরা মনে করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে যে সকল টেকনোলজি আছে এর মধ্যে সবগুলো টেকনোলজি ভালো, তবে এদের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধার দিক বিবেচনা করে আমরা কিছু কিছু সাবজেক্টকে প্রথম দিকে রাখতে পারি, আবার কিছুকে শেষ দিকে রাখি, বা কিছু সাবজেক্টকে ভালো বলে সম্বোধন করি, কিছু সাবজেক্টকে খারাপ বলে সম্বোধন করে থাকি। তো সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, এটা বিভিন্ন সুবিধার উপর ভিন্ন ভিন্ন করে বিভিন্ন রকম হয়। যেমন একটি বিষয় হচ্ছে, যদি সরকারি চাকরির কথা চিন্তা করি তো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট ভালো, আবার যদি চিন্তা করি বেসরকারি চাকরির ক্ষেত্রে সেখানে কিছু কিছু সাবজেক্ট ভালো, আবার যদি চিন্তা করি যে বিদেশে চাকরির ক্ষেত্রে সেখানে কিছু কিছু সাবজেক্ট ভালো, আবার কিছু সাবজেক্ট আছে যেগুলো সবগুলো ক্যাটাগরির জন্য সাবজেক্টগুলো ভালো। তো আমরা আজকে এখানে দুইটি ভাগ করব। একটি হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো ভালো সেগুলো বলবো, আর একটি হচ্ছে বেসরকারি চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো ভালো আমি আলাদা করে দেব। তো একটি বিষয় হচ্ছে, আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলতেই কিছু সাবজেক্টের নাম সবসময় শুনে থাকি, সেগুলো হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন, আইপিসিটি, ইলেকট্রোমেডিক্যাল, এ ধরনের অনেক সাবজেক্ট আছে। তো পাওয়ার, অটোমোবাইল, ফুড, এরকম অনেক সাবজেক্ট আছে। তো এই সকল সাবজেক্টের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, যখন একজন নতুন শিক্ষার্থী পলিটেকনিকে ভর্তি হওয়ার চিন্তা করে তখনই তার মনে অনেক ধরনের প্রশ্ন আসে যে আসলে কোন সাবজেক্ট ভালো। যখনই সে ফর্ম ফিল আপ করতে আসে সে চিন্তা করে যে কোন সাবজেক্টটি পড়া উচিত, কোনটি পড়া উচিত নয়। সে কিন্তু আসলে একজন এসএসসি পাস করার পরে তাকে যদি প্রপারলি গাইডলাইন না দেওয়া হয় সে কিন্তু বুঝতে পারে না যে কে কোন সাবজেক্টে পড়বে বা কোন সাবজেক্টে পড়লে জবের মার্কেট কেমন, সেগুলো না বুঝে অনেক শিক্ষার্থী আছে যারা তাদের বাড়ির পাশের প্রতিষ্ঠানে যে সাবজেক্ট আছে সেই প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হয়ে যায়, এবং ভর্তি হয়ে সে পরবর্তীতে কিন্তু সে আসলে পস্তায়, বা পরবর্তীতে সে কিন্তু যখন দেখতে পারে যে আমি যেই সাবজেক্টে পড়লাম এই সাবজেক্টের মার্কেট কেমন বা কি সব কিছু বিবেচনা না করে ভর্তি হয়ে হয়তো মাঝামাঝি সময় যখন সে জানতে পারে যে আমার এই সাবজেক্টটি এমন বা এমন, তখন কিন্তু সে আসলে ওইভাবে বুঝতে পারে না। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনি যদি ভালো সাবজেক্টে পড়তে চান অবশ্যই আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভালো রেজাল্ট করতে হবে। তো সেটা আমরা পরবর্তীটা অন্য প্রসঙ্গ, আমরা ওই প্রসঙ্গে অন্য একদিন আলোচনা করব। আজকের প্রসঙ্গের বিষয় হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ভালো সাবজেক্ট কোনগুলো। তো একটি বিষয় হচ্ছে, আমি বলেছিলাম আমরা দুটো পার্টে আলাদা করব, একটি হচ্ছে সরকারি, অন্যটি হচ্ছে বেসরকারি। যদি আমি সরকারি চাকরির দিক থেকে বিবেচনা করি তবে সবচেয়ে আমি এগিয়ে রাখবো অবশ্যই 1 নম্বরে সিভিলকে। কারণ এখন পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে বেশি গভর্নমেন্ট জব বা সবচেয়ে বেশি গভর্নমেন্ট জব সার্কুলার হয়। তো সেক্ষেত্রে সরকারি চাকরির জন্য সব থেকে আমি এগিয়ে রাখবো সিভিলকে। সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের 1 নাম্বার ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে প্রচুর সরকারি চাকরি হয়, বিশেষ করে দেশের বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান সেগুলো এখানে প্রচুর নিয়োগ হয়ে থাকে। আমরা সরকারি প্রতিষ্ঠানগুলো যদি বলে থাকি সেক্ষেত্রে গণপূর্ত, আমাদের এরপরে আমাদের শিক্ষা প্রকৌশল, এরপরে এলজিইডি সহ এরকম যে সরকারি প্রতিষ্ঠান আছে প্রায় সকল প্রতিষ্ঠানগুলোতেই এখানে সিভিলের প্রচুর প্রয়োজন। এখানে একটি বিষয় হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে যে রাস্তাঘাট নির্মাণ, এরপর বিল্ডিং নির্মাণ, এইসব যেখানে কাজ সরকারি প্রচুর যে উন্নয়নমূলক কাজ আছে এই উন্নয়নমূলক কাজগুলোতে কিন্তু তাদেরকে কাজ করতে হয়। এই জন্য এখানে প্রচুর নিয়োগ আছে এবং এদের পোস্টও অনেক থাকে। তো সব দিক বিবেচনা করে 1 নম্বর হচ্ছে সিভিল। তো এরপরে আমরা পরবর্তী যে 2 নম্বর পজিশনটি আমি অবশ্যই বলবো এটি হচ্ছে ইলেকট্রিক্যাল। কারণ সিভিলের পরে ইলেকট্রিক্যালও প্রচুর জব আছে, ইলেকট্রিক্যাল হচ্ছে 2 নম্বর। তো সেক্ষেত্রে ইলেকট্রিক্যালে প্রচুর গভর্নমেন্ট জব সার্কুলার হয়, এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে সিভিলের লোক আছে, হয়তো সিভিল 3 জন আছে সেখানে অবশ্যই একজন ইলেকট্রিক্যাল থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সবচেয়ে যেটা দরকার, যে পাওয়ার সেক্টর বা আমাদের বিদ্যুৎ খাত, বিদ্যুৎ জ্বালানি এই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইলেকট্রিক্যাল সবসময় এগিয়ে থাকে এবং ইলেকট্রিক্যাল লোকজন এখানে বেশি লাগে। তো সেক্ষেত্রে
ইলেকট্রিক্যালের পাশাপাশি আরও কিছু সাবজেক্টের লোকও লাগে, তবে সেখানে ইলেকট্রিক্যাল সবচেয়ে বেশি লাগে। এই জন্য গভর্নমেন্ট জবের জন্য বা গভর্নমেন্ট জবের সুবিধার ক্ষেত্রে বিবেচনা করে ইলেকট্রিক্যাল হচ্ছে 2 নম্বর সাবজেক্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেরা 5টি সাবজেক্টের মধ্যে 1 নম্বরে সিভিল, 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল। এরপরে আমরা 3 নম্বর পজিশনটি কাকে দেব? 3 নম্বর পজিশনটি আমরা বিভিন্ন দিক বিবেচনা করে সবসময় চিন্তা করে থাকি যে 3 নম্বর পজিশন হচ্ছে মেকানিক্যাল। তো একটি বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যদি 3টি বেসিক সাবজেক্ট থেকে থাকে, সেই 3টি সাবজেক্ট হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। এবং এই গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও বিবেচনা করে সিভিল এবং ইলেকট্রিক্যালের পরে মেকানিক্যালের অবস্থান। এবং মেকানিক্যালের একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু কাজটা হচ্ছে যে মেকানিক্যাল হচ্ছে বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি বা এই সকল যে সকল যন্ত্রপাতি আছে বা এই সকল যে কাজগুলো আছে সেটা হচ্ছে মেকানিক্যালের। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের 1, 2 এবং 3 আমরা এই 3টি পজিশন বের করলাম, কিন্তু 4 নম্বর পজিশন, এখন এই 4 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশন নিয়ে অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো 4 এবং 5 নম্বর পজিশনের জন্য দাবিদার। তো এক্ষেত্রে আমি অবশ্যই 4 নম্বর পজিশনের জন্য এগিয়ে রাখবো ইলেকট্রনিক্সকে। তো আমরা যদি বিভিন্ন জব সার্কুলার দেখি তো সেখানে এরকম একটি বিষয় বলা থাকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দুটো কিন্তু একটি অন্যটির পরিপূরক বা একটি মানে বলা যেতে পারে দুই ভাই। তো এক ভাইকে রেখে অন্য ভাই খুব একটা আগায় না। যেখানে ইলেকট্রিক্যাল হয়তো 80 জন চেয়েছে সেখানে ইলেকট্রনিক্স 12 থেকে 15 জন চায়। তো ইলেকট্রনিক্স একেবারেই যে চায় না তা না, এবং ইলেকট্রনিক্সের অন্যান্য সাবজেক্টের তুলনায় ইলেকট্রনিক্স সাবজেক্টেরও জব সার্কুলার হয়ে থাকে, তো সেটাও খুব মোটামুটি ভালো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই 4 নম্বরে আমরা এখানে ইলেকট্রনিক্সকে রাখবো। এবং এখানে আরও কিছু সাবজেক্ট আছে যেগুলো 4 নম্বর হওয়ার দাবি রাখে। তো সেক্ষেত্রে আমরা হয়তো সার্বিক বিবেচনায় ইলেকট্রনিক্সকেই এগিয়ে রাখবো। এখানে আমরা কম্পিউটার বিবেচনা করতে পারি। এরপরে হচ্ছে 4 নম্বর পজিশনের জন্য এখানে পাওয়ার ডিপার্টমেন্ট আছে, সেটাকেও বিবেচনা করা যেতে পারে। এই সাবজেক্টগুলো তো গভর্নমেন্ট সার্কুলার হয়, তবে সেটা তুলনামূলক কম হয়। তো সেক্ষেত্রে এই সকল সাবজেক্টে বিশেষ করে পাওয়ার এবং কম্পিউটারে কিন্তু প্রচুর বেসরকারি জব হয়ে থাকে, পাশাপাশি গভর্নমেন্ট জব হয়ে থাকে। ইলেকট্রনিক্সেও প্রচুর বেসরকারি জব আছে, প্লাস পাশাপাশি গভর্নমেন্ট জবও আছে। তো এই একটা বিষয়। এবং আমি যেহেতু 4 নম্বর পজিশনটি ইলেকট্রনিক্সের জন্য বরাদ্দ রাখছি, তো 5 নম্বর পজিশনটি সরকারি চাকরির দিক বিবেচনা করে অবশ্যই পাওয়ার অথবা কম্পিউটার এই দুইটার যে কোনো একটি ডিপার্টমেন্টকে রাখা যেতে পারে। এবং এই যে 2 ডিপার্টমেন্টের যে কোনো এক ডিপার্টমেন্ট অবশ্যই 5 নম্বর হবে। তো আমরা এক্ষেত্রে যে আলোচনা করলাম সেখান থেকে একটি বিষয় বললাম যে সরকারি চাকরির দিক বিবেচনা করে 5টি সাবজেক্টকে আমি সেরা সাবজেক্ট হিসেবে উল্লেখ করতে চাই বা উল্লেখ করলাম। তো সেগুলো 1 নম্বর হচ্ছে সিভিল, 2 নম্বর ইলেকট্রিক্যাল, 3 নম্বর মেকানিক্যাল, 4 নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স এবং 5 নম্বর হচ্ছে পাওয়ার অথবা কম্পিউটার। এই হচ্ছে 5টি বিষয়। আমরা এটা আলোচনা করলাম হচ্ছে আমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিবেচনা করে। কিন্তু এইবার আমরা আলোচনা করব যে নন গভর্নমেন্ট জব অর্থাৎ বেসরকারি জবের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বেসরকারি জবের জন্য যে বিষয়টি দরকার বা যে সকল সাবজেক্টগুলো চাহিদা সবচেয়ে বেশি সেই সাবজেক্টগুলোর মধ্যে আমরা যদি প্রথমেই লিস্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেগুলো সরকারি জবের ক্ষেত্রে 1 থেকে 5 নম্বরে আছে সেগুলোর প্রচুর বেসরকারি চাহিদা আছে, প্লাস এই সাবজেক্টগুলোর বাইরে কোন সাবজেক্টগুলোর বেসরকারি জবের চাহিদা বেশি আমি সেগুলো একটু আলোচনা করব। তো বেসরকারি জবের ক্ষেত্রে বর্তমান যেহেতু কম্পিউটার বেস সমস্ত অফিসিয়াল কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এক্ষেত্রে অবশ্যই বেসরকারি জবের ক্ষেত্রে 1 নম্বরে রাখতে চাবো কম্পিউটারকে, কারণ এই কম্পিউটার ডিপার্টমেন্টের প্রচুর বেসরকারি সার্কুলার আছে, যার কারণে তারা কিন্তু কম্পিউটার থেকে কেউ যদি ভালোভাবে কাজ শিখে বের হয় সে কিন্তু কোনোভাবেই বসে থাকার সুযোগ নেই। সে কিন্তু বেসরকারি বিভিন্ন জব করতে পারে, প্লাস চাইলে সে নিজেও কিন্তু আত্মকর্মসংস্থান বা নিজে উদ্যোগী হয়ে কিছু করতে পারে, আইটি ফার্ম করতে পারে, অনেক কিছু করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সুযোগ সুবিধা বিবেচনা করে কম্পিউটার হচ্ছে বেসরকারি বা অন্যান্য যে সকল ক্ষেত্র আছে এই সকল ক্ষেত্রের জন্য কম্পিউটার হচ্ছে বেস্ট ডিপার্টমেন্ট। এই হচ্ছে বিষয়। এরপরে আরেকটি বিষয়, এরপর 2 নম্বরে আমি রাখবো টেক্সটাইলকে। টেক্সটাইলেরও প্রচুর বেসরকারি জব আছে। তো টেক্সটাইল ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেটা আমাদের একটা বিষয় হচ্ছে বস্ত্র খাত। তো সেক্ষেত্রে আমরা আমাদের জানি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ গার্মেন্টস আছে, প্রচুর পরিমাণ ফ্যাক্টরি আছে। তো সেখানে কিন্তু প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অবশ্যই খুব ভালো স্যালারি দিয়ে থাকে, এবং জবের ক্ষেত্রে বেসরকারি জবের ক্ষেত্রে টেক্সটাইলের সুযোগ অনেক বেশি। এরপরে আমি 3 নম্বরে রাখবো মেরিন টেকনোলজিকে। একটি বিষয় হচ্ছে মেরিন টেকনোলজি। মেরিন টেকনোলজিও কিন্তু বেসরকারি জব হয়তো বাংলাদেশে নেই, কিন্তু বিদেশে কিন্তু তাদের প্রচুর জব আছে। হয়তো বিদেশের সাথে যদি তাল মিলানো যায় তো সেক্ষেত্রে বাংলাদেশের এই মেরিন টেকনোলজি এই সাবজেক্টটি কিন্তু একটি ভালো সাবজেক্টে রূপান্তরিত হতে পারে, এবং এখানে কিন্তু ভালো ভবিষ্যৎ আছে।
তো আমরা 1 2 3 প্রথম রাখলাম, আমরা প্রথমেই রেখেছিলাম আমরা কম্পিউটার, দ্বিতীয় আমাদের টেক্সটাইল, তৃতীয় হচ্ছে আমাদের মেরিন, এবং চতুর্থ যে সাবজেক্টগুলো আমরা অন্য যে সাবজেক্টগুলো আছে আমরা একটি বিষয় যেমন সিভিল বলতে গেলে সিভিলের পাশাপাশি কিন্তু সিভিল উড আছে, এরপরে কনস্ট্রাকশন আছে, আর্কিটেকচার ডিজাইন আছে, এই সাবজেক্টগুলো কিন্তু সিভিল রিলেটেড। হয়তো এদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সরাসরি ওখানে উল্লেখ করে দেয় না, কিন্তু যেহেতু তারা যদি এই সকল সাবজেক্টগুলো পড়ে থাকে, বিশেষ করে সিভিল উড, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, এরপরে একটা হচ্ছে কনস্ট্রাকশন, এই সাবজেক্টগুলো কিন্তু সিভিল রিলেটেড। তো সেক্ষেত্রে এদেরও কিন্তু প্রচুর গভর্নমেন্ট জব কম থাকলেও বা সার্কুলারটা কম থাকলেও বেসরকারি জব কিন্তু এদের অনেক আছে, এবং এরা কিন্তু আলাদা একটি ক্ষেত্র তৈরি করে নিজেরা কিন্তু জব অবশ্যই পেয়ে যাচ্ছে। এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমি 5 নাম্বার যে পজিশনটি বলবো সেটি হচ্ছে আমাদের এখন কিন্তু যে নতুন সাবজেক্টগুলো হচ্ছে যে ইমার্জিং সাবজেক্ট, যে বিষয়গুলো আসলে একটি বিষয় বাংলাদেশে বিভিন্ন সাবজেক্ট নতুন সাবজেক্টগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে অনেক বিদেশি লোক বাংলাদেশে জব করে থাকে, যাতে ওই সেক্টরগুলোতে বাংলাদেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ওখানে বসতে পারে এবং বিদেশিদেরকে বাংলাদেশে তাদের একসময় প্রয়োজন না হয়। এই কারণে তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে আমরা যদি বলি এখানে মেকানিক্যালের একটা পার্ট হচ্ছে পাওয়ার, তো সেক্ষেত্রে পাওয়ারের প্রচুর বেসরকারি জব আছে, অন্যান্য সাবজেক্টের প্রচুর বেসরকারি জব আছে। তো সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুইটা দিক বিবেচনা করে আমরা আলাদা আলাদা সাবজেক্টগুলোকে সেরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করলাম, এবং আমি সেই সেরা সাবজেক্ট হিসেবে আখ্যায়িত করলাম, এবং আমি না আমার সাথে অনেকেই একমত হবেন। কারণ একটি বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বেসরকারি জব যদি বিবেচনা করেন, তো সেক্ষেত্রে আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম এগুলো হয়তো একটু এদিক ওদিক হতে পারে বা হয়তো কারো মতো বিরোধ থাকতে পারে, তবে আমি মনে করি যে মিনিমাম 90% মানুষ আমার সাথে একমত হবেন, এবং এই সাবজেক্টগুলো যদি কেউ পড়ে তো তারা অবশ্যই গভর্নমেন্ট জব পাবে, এবং গভর্নমেন্ট জব না পেলেও বেসরকারি জব তারা পাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা পলিটেকনিকের যে সাবজেক্টগুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এই সাবজেক্টগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন, এবং এই আইডিয়া নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আপনারা যারা নতুন শিক্ষার্থী তারা ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি দেখে সাবজেক্টগুলো সম্পর্কে জেনে বুঝে ভর্তি হবেন। তো আশা করি সকলেই ভালো থাকবেন। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।